আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সিলেটে জনসভার মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। অনিয়ম, দুর্নীতি, ধর্মের অপব্যাখ্যাকারী সহ সব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। চাঁদাবাজ, দখলবাজ মুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে জামায়াত আমিরের তাগিদ। আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে 5ই আগস্টের মতো পরিণতির হুঁশিয়ারি। 3 নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই দেশজুড়ে বিভিন্ন দলের জমজমাট কর্মসূচি। কাঙ্ক্ষিত উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। জীবনের ঝুঁকি নিয়ে ভারতে ক্রিকেটারদের পাঠাবে না সরকার। এবং চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে জীবন জীবিকার উন্নয়ন ঘটবে বিশেষজ্ঞদের আশা। জাতীয় অর্থনীতি কার্যকর গতি পাবে মন্তব্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। প্রকৃতি ও পরিবেশের প্রতি আগ্রহ বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল দেখা উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। সিলেটে সিলেট ও সুনামগঞ্জ জেলা বিএনপির সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরপর মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশ শেষে ব্রাহ্মণবাড়িয়ার পথে রয়েছেন তিনি। জনসভার আরও খবর জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছি। রাহুল, তারেক রহমানের পরবর্তী কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাবেন। তাহমিন, আপনাকে ধন্যবাদ। সকালে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের পর তিনি চলে এসেছিলেন মৌলভীবাজারে এবং মৌলভীবাজার থেকে বিকেল বিএনপি আজকে থেকে রাহুল, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে তিনি বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক কাজ শুরু হয়েছে। 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। কিছু মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, কোনো কিছু দেয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। মনির হোসেনের ক্যামেরায় রাহুল রায় রিপোর্ট। পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগের রাতে সিলেট এসেই হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেছেন তিনি। সকালে আসেন সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম নির্বাচনী জনসভায়। সিলেটের সেই জনসমুদ্রে শুরু করলেন ধানের শীষের জন্য ভোট চাওয়া। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন কি পারবেন? সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না।
জর্জরিত 15-16 বছরের অনেক দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন তারেক রহমান। বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে। তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। নানা ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার কথা বলে একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। এই কুফরের বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। দলের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সিলেট ও সুনামগঞ্জ জেলার 11 জন ধানের শীষের প্রার্থী। মার মৃত্যু শোক কাটতে না কাটতেই নির্বাচনের যাত্রা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে এই শোককে শক্তিতে পরিণত করে মার দেখানো পথেই সিলেটের পবিত্র দুটি মাজার জিয়ারত করে শুরু করলেন নির্বাচনী প্রচারণা কার্যক্রম। শুধু ধানের শীষে ভোটই চাইলেন না তারেক রহমান, মানুষের ভোটে ক্ষমতায় গেলে রাষ্ট্র উন্নয়নে বিএনপির পরিকল্পনাগুলো তুলে ধরলেন সিলেটবাসীর কাছে। জনসমাবেশের পর তিনি সিলেট থেকে রওনা হন মৌলভীবাজারের উদ্দেশ্যে। বেলা 3:30টার দিকে মৌলভীবাজার নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। কৃষিকাজের ব্যবস্থা কৃষক ভাইদেরকে জন্য, যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয়, যাতে করে তারা বীমা সুবিধা পায়, তারা বীজ সারের সুবিধা পায়, এইটা যাতে আমরা করতে পারি, এই পরিকল্পনা সাথে তারা একমত। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো আমরা দেশের মানুষের জন্য করতে চাই। মৌলভীবাজারের পর হবিগঞ্জেও নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই, সিলেট। 3 নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময় এনসিপি নেতারা বলেন, 16 বছর ভোটাধিকার বঞ্চিত থাকার পর সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিন বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 নেতার মাজার শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে এনসিপি। জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে 10 দলীয় জোট সংসদে যাবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি। গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন, 10 দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে সেই 30 জন প্রার্থীকে শাপলাখুলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। পরে মিছিল নিয়ে শাহবাগ হয়ে প্রেস ক্লাবের সামনে যান এনসিপির নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের যে আপার হাউস হবে সেখানে যাতে শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করা হয়, কৃষক প্রতিনিধি নিশ্চিত করা হয়, নারী প্রতিনিধি নিশ্চিত করা হয়। আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে সুন্দর বাংলাদেশের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা এখানে বিলোপ করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবো। নির্বাচনে এনসিপি ও 10 দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান বক্তারা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার কার্যক্রম। নিজ নিজ আসনে গিয়ে প্রচার কাজ উদ্বোধন করেছেন প্রার্থীরা। সারা দেশের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন লায়লা নওশিন।
নির্বাচনী প্রচারের প্রথম দিন ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রচার কাজের নেতৃত্ব দেন তার ছোট ভাই মির্জা ফয়সাল। শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এর উদ্বোধন হয়। দেশের আপামর জনগণ এই নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং তারা এই নির্বাচন দ্রুত হোক, সুন্দরভাবে হোক, সেটাই তারা কামনা করছে। চট্টগ্রামের ১৬টি আসনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিকালে চট্টগ্রাম ৯ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ আবু সুফিয়ান দলীয় কার্যালয় থেকে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন। মানুষ ভোট কেন্দ্রে যাবে, মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব আছে, মানুষ ভোট দেওয়ার জন্য খুবই উৎসাহী আছে। রংপুরের ৬টি সংসদীয় আসনে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এবারে রংপুরের ৬টি আসনে দলীয় ও স্বতন্ত্র সহ ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব। আনুষ্ঠানিক প্রচারণার এই সময়কালে শাপলাকলি মার্কা সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে। আমরা নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আচরণবিধি অক্ষরে অক্ষরে পালন করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজশাহীর ৬টি আসনে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। রাজশাহী ৩ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন দামকুড়ে এলাকা থেকে প্রচার শুরু করেন। রাজশাহী ২ আসনে জামাতের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর 0 পয়েন্ট থেকে শুরু করেন নির্বাচন প্রচার কার্যক্রম। নির্বাচনের আয়োজন করেছে, সেই নির্বাচনের ট্রেন এখন চালু আছে। এই ট্রেন থামানোর ক্ষমতা এক আল্লাহ তাআলা ছাড়া কারো নাই। লেভেল প্লেইং ফিল্ড আমরা রাজশাহীতে আমরা মোটামুটি আছে বলে মনে করছি। তবে কিছু কিছু জায়গায় বিশেষ করে আমার মহিলা কর্মীদেরকে ভীতি সৃষ্টি করা হচ্ছে। সিরাজগঞ্জ ২ আসনে নির্বাচনী প্রচারে সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। পোস্টাল ব্যালট তো অবশ্যই একটা বিতর্কিত ব্যাপার হয়ে গেছে, যেখানে ধানের শীষ মার্কা খুঁজেই পাওয়া যায় না। ময়মনসিংহের ১১টি আসনে প্রচার শুরু করেছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ৬৭ জন প্রার্থী। ময়মনসিংহ ৪ আসনে ধানের শীষের আবু ওয়াহাব আকুন্দ, দাঁড়িপাল্লার মাওলানা মোহাম্মদ কামরুল হাসান ইমরুল, হাতপাখার অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে কুমিল্লা ১ আসনে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা ১১ আসনে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এর আগে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। কিন্তু জামাত ইসলামের একজন লোক আপনি দেখাতে পারবেন না যারা হিন্দুদের সম্পত্তি দখল করছে। কুমিল্লা ৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য মোতালেবের কবর জিয়ারত করে প্রচার শুরু করেন। ফেনীর ৩টি আসনে বিএনপি, জামায়াত, এবি পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে নেমেছেন। ফেনী ৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু নিজ এলাকা দাগন ভূঁইয়ায় প্রচার শুরু করেন। যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে এই এলাকার সোনাগাজী এবং দাগন ভূঁইয়ার মানুষের জীবনমান উন্নয়ন করা। সকাল থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করেন খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। মানুষ এখন দাঁড়িপাল্লার পক্ষে গান গাচ্ছে, স্লোগান দিচ্ছে এবং আমরা উৎসবমুখর পরিবেশে আছি। খুলনা ৪ আসনে বিএনপির আজিজুল বাড়ি হেলাল রূপসা সেনের বাজার এলাকার নির্বাচনী প্রচার উদ্বোধন করেন। লিফলেট বিতরণের পাশাপাশি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন। বরিশাল ৫ আসনে মুফতি ফয়জুল করিম ও বরিশাল ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়ার প্রচার চালায় সমর্থকরা। লিফলেট বিতরণ করেন গণ অধিকার পরিষদের প্রার্থী ইয়ামিন এইসএম ফারদিন। নরসিংদীতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা বিএনপি। সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। লাইলা নৌসিন, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনই পূর্ণ উদ্যমে মাঠে নেমেছেন প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন আসনে প্রচার চালানোর সময় বিএনপির প্রার্থীরা বলেছেন, কেউ যাতে কারচুপি করে নির্বাচনকে কলুষিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির নির্বাচনী প্রচার নিয়ে আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। উৎসবমুখর নির্বাচনী প্রচারের প্রথম দিন ধানের শীষের পক্ষে
রাজধানীর বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী, কর্মী, সমর্থকরা। রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রচারে নামেন ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ একটি কিংবা দুটি দল নির্বাচনে প্রচণ্ডভাবে কারচুপি করার চিন্তা ভাবনা করছে তারা, এবং তারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মিরপুর থেকে গণসংযোগ শুরু করেন। এদেশের জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ। আমরা সরকার গঠন করে আমাদের এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। রাজধানীর কোতোয়ালি থেকে প্রচার শুরু করেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কথা দিচ্ছি, আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছি সকল কিছু এটা আমাদের জনগণের কাছে ওয়াদা। ঢাকা ১১ আসনে ধানের শীষের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ডক্টর এম.এ. কাইয়ুম জুলাই শহীদদের পরিবার এবং আহতদের সঙ্গে নিয়ে প্রচার চালান। সকলে যার যার জায়গা থেকে আমি এটা অনুরোধ করব যে বিগত নোংরামের রাজনীতি না করে আগামী দিনে আমরা একটা ঐক্যবদ্ধ রাজনীতি করব, জনগণকে স্বাধীনভাবে ভোট যাতে দিতে পারে সেই পরিবেশটা সকলে মিলে আমরা তৈরি করব। পরে ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচার চালান তার প্রধান সমন্বয়ক। আজকে দেশের বিভিন্ন সংকট, এই সংকট থেকে দেশকে উত্তরণের জন্য ইতিমধ্যেই দেখেছেন তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে বলে আশ্বাস দেন দলটির প্রার্থীরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি থাকছে দুদিন। সরকার বলছে ভোট দিতে যাতে গাফিলতি না হয় সেজন্যই সাধারণ ছুটি। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন ১২ তারিখ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনার অপশাসনের জবাব দেবেন ভোটাররা। এবারে অন্যান্য সংবাদ। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতের মাটিতে নয়, শ্রীলঙ্কায়। জরুরি বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। আর নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় বাংলাদেশের সব ম্যাচ আয়োজন করবে আইসিসি, প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। আদিল আহমেদ শানের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে অংশ নেবে কিনা বাংলাদেশ? আইসিসির বেঁধে দেওয়া শেষ সময়ের মধ্যে স্কোয়াডে থাকা ও জাতীয় দলের তারকাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ ছিলেন বিসিবির অন্য কর্তারা। ঘণ্টাখানেকের বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক ও সাংবাদিকদের ভারতে পাঠাতে চায় না অন্তর্বর্তী সরকার। আমরা সবাই চেয়েছি আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। ওদিকে আইসিসির প্রতি এখনও আস্থা রাখছে বিসিবি। পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে, প্রত্যাশা ক্রিকেট বোর্ড সভাপতির। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি পথ আছে আইসিসিকে বলা। আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনো রেডি। বাংলাদেশের আপিলে আইসিসির মন না গড়লে টি-20 বিশ্বকাপের 10ম আসরে শেষ পর্যন্ত অংশ নেওয়া হবে না টিম টাইগার্সের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশ তথা নদ নদী বিধৌত এই বদ্বীপে চর কেবল একখণ্ড ভূমি নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবন সংগ্রাম ও টিকে থাকার প্রতীক। দেশের হাজারো চরে মিশে রয়েছে শত শত বছরের ভাঙা গড়ার অনিশ্চিত জীবন জীবিকার অজস্র নানা অজানা গল্প। হাল আমলের সুবিধা বঞ্চিত এইসব জনপদগুলোতে এখনও দেখা যায় লাখো অসহায় মানুষের স্রোত। বিশেষজ্ঞরা বলছেন, বিরাজমান নানা সংকট মিটিয়ে চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে মানুষের জীবন জীবিকা উন্নয়নের পাশাপাশি কার্যকর গতি পাবে জাতীয় অর্থনীতি। মোশাহেদ রনির রিপোর্ট। পলিগঠিত এক বিশাল বদ্বীপ বাংলাদেশ। হিমালয় থেকে ফি বছর বয়ে আসা 120 কোটি টন পলি জন্ম দেয় নদীর বুক চিরে নতুন ভূখণ্ডের। এসব ভূখণ্ডই আমাদের কাছে চর নামে পরিচিত। তবে 2026-এর বাস্তবতা বলে দেশের চরাঞ্চল কেবল ভৌগোলিক পরিবর্তন নয়, বরং এটি প্রায় 70 লক্ষ মানুষের টিকে থাকার নিরন্তর সংগ্রামের এক জীবন্ত দলিল। ভাঙাগড়ার দোলাচলে চরের সংখ্যা স্থির না থাকলেও জরিপ বলছে দেশের চরের সংখ্যা 1200 থেকে 1500 প্রায়। ইতিহাস বলে পয়স্তি খ্যাত চরের ভূমি নিয়ে সংঘাতের সংস্কৃতি কয়েকশো বছরের। ভাঙন, বন্যা, খরাসহ নানা দুর্যোগ ও জলবায়ু অভিঘাতে লাখো মানুষ এখনও জলবায়ু যাযাবরের জীবন কাটাচ্ছেন। যারা বঞ্চিত অধিকাংশ নাগরিক সুবিধা থেকে। বিচ্ছিন্ন জনপদের পিছিয়ে পড়া জনগণকে মূল স্রোতে ফেরাতে যুগের অধিক ত্রাণ, স্বাস্থ্যসেবা প্রদান সহ নানা সেবামূলক কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ধরিত্রী বিনির্মাণেও নিরলস সংস্থাটি। পাখির কিন্তু একটা বিশাল উপকারের কাজ করে। ক্ষতিকর পোকামাকড় খায়, তাহলে আপনার ফসলের জন্য ভালো। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনার পাখি যে বীজ খায়, ওর পেটের মধ্যে দিয়ে ওর মল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে, সেখান থেকে কিন্তু গাছ হয়। আপনারা একটু খেয়াল রাখবেন, কিছু নলবন একটু রেখে দেওয়ার ব্যবস্থা করেন এই পাখিগুলোর জন্য, এই প্রাণীগুলোর জন্য। তো বাংলাদেশকে ভালো রাখার জন্য আমাদের সবাইকে কিন্তু এক হইতে হবে। বর্তমানে সোলার হোম সিস্টেম এবং মোবাইল ব্যাংকিং চরাঞ্চলে কিছুটা পরিবর্তন আনলেও শিক্ষা ও সুপেয় পানির অভাব চরের মানুষকে আটকে রেখেছে দারিদ্র্যের দুষ্টচক্রে। তবে টেকসই বাঁধ নির্মাণ, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে বিচ্ছিন্ন এসব জনপদ হয়ে উঠতে পারে জাতীয় অর্থনীতির পাওয়ার হাউস। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। চর ও জীবন নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে গাজা যুদ্ধ বন্ধে বোর্ড অফ পিস সনদে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট সহ সদস্য দেশের নেতারা। বোর্ডের কোনো পদে নেই প্যালেস্টাইনের কেউ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে চট্টগ্রামে এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান।
গাজায় যুদ্ধ বন্ধ সহ অন্যান্য দ্বন্দ্ব নিরসনে বোর্ড অফ পিস সনদে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্য সদস্যরা। এর মাধ্যমে সুইজারল্যান্ডের দাভোসে বোর্ড অফ পিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বোর্ড অফ পিসের আজীবন সভাপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সনদ সই অনুষ্ঠানে ভাষণে ট্রাম্প বলেন, গাজা উপত্যকার প্রশাসন পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার একটি প্রক্রিয়া হিসেবে এই বোর্ড কাজ করবে। শিগগিরই ইউক্রেনে শান্তি ফেরানো হবে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বোর্ড অফ পিসে 59টি দেশের প্রধানরা সম্মতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার এবং মিশর। বোর্ডের নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যিনি 2003 সালে ইরাকে মার্কিন হামলা সমর্থন করেছিলেন। বোর্ডের সদস্য পদে প্যালেস্টাইনের কাউকে রাখা হয়নি। স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর আদাবরে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ও পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের সহসভাপতি আনোয়ারা শারমিন। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসিমা আক্তার ও উপাধ্যক্ষ বিলকিস বানু। সভাপতিত্ব করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। নিটোল টাটা বিশেষ সংবাদ। প্রকৃতি ও পরিবেশের প্রতি আগ্রহ বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল দেখা উৎসব হয়েছে। শীতের মাঝামাঝিতে এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে তৈরি করে ভিন্ন রকম উচ্ছ্বাস। কার্জন হলে লনে দেশি বিদেশি নানা প্রজাতির ফুলে সাজানো হয় নির্দিষ্ট এলাকা। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ফুল দেখা কার্যক্রম। এ সময় আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে বক্তারা বলেন, নগর জীবনে মানুষ প্রকৃতি থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে যুক্ত করা এবং পরিবেশ সংরক্ষণের সচেতনতা তৈরির লক্ষ্যে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আয়োজনে সভাপতিত্ব করেন আরবি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি মাসের মধ্যে 10% প্রণোদনা না দিলে 1 ফেব্রুয়ারি থেকে সারা দেশের সুতা কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে এই শিল্পের সমস্যা সমাধানে অন্তত 1 বছরের জন্য $1 বিলিয়ন প্রণোদনা প্রয়োজন। সরকার পর্যায়ক্রমে সব সুযোগ সুবিধা উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। BTMA সভাপতি বলেন, জিডিপিতে এই সেক্টর 13% অবদান রাখলেও সমস্যা সমাধানে সরকার কর্ণপাত করছে না। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। টানা 3 ফিরে এলাম বিরতির পর। এবার জানাবো খেলার খবর। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের সুপার 6 রাউন্ডের টিকিট পেয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ 80 রানে হারিয়েছে নামিবিয়াকে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সিলেটে জনসভার মধ্যে দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। অনিয়ম, দুর্নীতি, ধর্মের অপব্যাখ্যাকারী সহ সব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। অঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে জীবন জীবিকার উন্নয়ন ঘটবে বিশেষজ্ঞদের আশা। জাতীয় অর্থনীতি কার্যকর গতি পাবে মন্তব্য। এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।